আবারও স্বাগত ২১শে বিজনেসে। সঙ্গে আছি হিরোজুম্মান। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ। চাপের মুখে পড়ছেন যুক্তরাষ্ট্রে থাকা অভিবাসীরা। করের নামে এবার প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে ভাগ বসানোর প্রক্রিয়া শুরু করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসন প্রবাসীদের রেমিটেন্সের ৫% কর আরোপ করতে যাচ্ছে। ব্যাপক বিতর্কের পর এ সংক্রান্ত একটি বিল ইতোমধ্যে পাশ হয়েছে দেশটির প্রতিনিধি পরিষদে। মার্কিন গ্রিন কার্ডধারী ও H-1B ভিসাধারীদের ক্ষেত্রেও ৫% কর প্রযোজ্য হবে। ট্রাম্পের প্রস্তাবিত কর হার বাস্তবায়ন হলে যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশি প্রবাসীদের দেশে অর্থ পাঠানো কমে যেতে পারে। যুক্তরাষ্ট্র হচ্ছে বাংলাদেশের রেমিটেন্স আয়ের অন্যতম বড় উৎস। বাংলাদেশের মোট রেমিটেন্সের 18% বেশি আসে যুক্তরাষ্ট্র থেকে। চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে যুক্তরাষ্ট্র থেকে $427 কোটি 10 লাখ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। এর মধ্যে গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স এসেছে $33 কোটি 7 লাখ। অনলাইনে আবেদনের 3 থেকে 4 সপ্তাহের মধ্যে গ্রাহকের ঘরে পৌঁছাবে স্টারলিংকের সেট। যুক্তরাষ্ট্রে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক পেতে প্রথমেই সরাসরি প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে যেতে হবে। স্টারলিংকের ওয়েবসাইটে গেলে রেসিডেন্সিয়াল ও রুম নামে দুটি অপশন দেখাবে। রেসিডেন্সিয়ালে অর্ডার নাও অপশনে গিয়ে নিজের স্থান নির্বাচন করতে হবে। তবে সরকার রোম অর্থাৎ ভ্রাম্যমাণ সেবার অনুমোদন এখনও দেয়নি। এরপর চেক আউট অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য ও টাকা পরিশোধ করতে হবে। পরে প্লেস অর্ডার ক্লিক করতে হবে। 3 থেকে 4 সপ্তাহের মধ্যে পুরো সেট গ্রাহকের কাছে পৌঁছে যাবে। স্টারলিংক বলছে গ্রাহক খুব সহজে নিজেই এটি সেট করতে পারবেন। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেনার টার্মিনাল এনসিটি বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে দিয়ে নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। প্রশ্ন উঠেছে, বন্দরে লাভজনক এই টার্মিনাল কেন বিদেশিদের দেয়া হবে? এ নিয়ে চলছে তর্ক বিতর্ক। আপত্তি তুলেছেন চট্টগ্রামের ব্যবসায়ী, রাজনীতিবিদ, বন্দর বিশেষজ্ঞরা। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল নির্মাণ কাজ শেষ হয় 2007 সালের ডিসেম্বরে। চারটি বাঁধে সর্বোচ্চ 200 মিটার দৈর্ঘ্য এবং 10 মিটার গভীর জাহাজ ফিরতে পারে। জাহাজ থেকে কন্টেইনার উঠানামার জন্য বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক 14টি গেন্ট্রি ক্রেন আছে। কিন্তু টার্মিনালের অপারেশন কার্যক্রম বিদেশি সংস্থাকে ছেড়ে দেওয়ার ঘোষণার পর এ নিয়ে শুরু হয়েছে প্রতিক্রিয়া। যাদের থেকে আমরা আনবো, আমরা তাদের এক ধরনের একটা কর্তৃত্ব নিয়ন্ত্রণের আওতায় পড়ে যাব। তাদের আধিপত্য, তাদের ডমিনেশন, এগুলো ক্রমাগত বাড়তে থাকবে। টেকনিশিয়ান বা ফরেন টেকনিশিয়ান অবশ্যই আসুক, কিন্তু ফরেনের মাধ্যমে এটার ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনা এবং এটার মালিকানা দেওয়ার সম্পূর্ণ বিপক্ষে। লাভবান এই কন্টেইনার টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন চট্টগ্রামের ব্যবসায়ীরাও। বর্তমান যেই আউটপুট পাচ্ছি, যদি এর থেকে বেশি আউটপুট পাওয়া যায়, যদি অন্য কোনো বিদেশি অপারেটর আসলে পরে, সেটাও কিন্তু আমাদেরকে সামনে খোলাসা করতে হবে। এখন আপনি যদি কোনো কিছু খোলাসা না করেন, তাহলে বিভিন্ন ধরনের গুজব, বিভিন্ন ধরনের এখানে অপব্যাখ্যা অনেক কিছু চলে আসবে। চট্টগ্রাম বন্দরের গতিশীলতা বাড়াতে হলে নতুন টার্মিনাল সহ বে টার্মিনালের নির্মাণ কাজ দ্রুত শেষ করার কথা বলেন চট্টগ্রাম বন্দরের সাবেক এই কর্মকর্তা। সবসময় বলা হয়ে থাকে গ্রিনফিল্ড পোর্ট, যেখানে কিছুই নেই, বে টার্মিনাল, মাতারবাড়ি ওই রকম, অথবা এপিএম যেখানে আমরা দিচ্ছি কিছুই নেই, ওখানে তারা বন্দর নিজের পয়সা নির্মাণ করবে, নিজে এটা অপারেশন করবে, অপারেশনের মাধ্যমে তার বিনিয়োগ তুলে আনবে, তারপরে প্রফিট করবে। এইটি হচ্ছে পন্থা। গত বছর টার্মিনালের জাহাজ থেকে 12,81,000 কন্টেইনার হ্যান্ডলিং করা হয়, যা টার্মিনালের সক্ষমতার চেয়ে প্রায় 3 লাখ কন্টেইনার বেশি। বন্দরের হিসাবে টার্মিনালটিতে 2022-23 অর্থ বছরে আয় হয়েছে 1,216 কোটি টাকা। হাসান ফেরদৌস, 21শে টেলিভিশন, চট্টগ্রাম। বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে ভারতের দেয়া স্থলবন্দর নিষেধাজ্ঞায় সাময়িক বিপাকে ব্যবসায়ীরা। তারা বলছেন ভারতের এমন নিষেধাজ্ঞার কারণে দেশটিতে পণ্য রপ্তানিতে খরচ বাড়বে। তবে এ ধরনের হঠকারী সিদ্ধান্তে শুধু সীমান্তের এপারে নয়, আর্থিক ক্ষতির মুখে পড়বে ভারতীয় ব্যবসায়ীরাও।
বিশেষ করে সেভেন সিস্টার্সভুক্ত অঞ্চলগুলো। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক সহ নানা পণ্যবাহী এমন কয়েকশো ট্রাক আটকে আছে দেশের বন্দরগুলোতে, যাদের গন্তব্য ভারত। যার শুরু চলতি মাসের 17 তারিখ। স্থল বন্দর দিয়ে ভারত বেশ কিছু বাংলাদেশি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয়। এর আগেও এপ্রিলের শুরুতে তৃতীয় দেশে রপ্তানি পণ্য পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করে নেয় দেশটি। এরপর বাংলাদেশও স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আমদানিতে নিষেধাজ্ঞা ঘোষণা করে। শেখ হাসিনা উৎখাত হওয়ার পরে ভারতের দৃষ্টিভঙ্গি বাংলাদেশের প্রতি এটা বন্ধুত্ব সুলভ নয়। ভারত থেকে প্রায় বছরে $10 বিলিয়ন পণ্য আমদানি করে বাংলাদেশ। বিপরীতে ভারতে রপ্তানি করে $1.5 বিলিয়ন পণ্য। তবে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম খ্যাত সেভেন সিস্টার্স অঞ্চলে বাংলাদেশের বেভারেজ, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক পণ্য, আসবাবপত্র গত 1 দশকে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এক্সপোর্টকে মাথায় রেখে বাংলাদেশেও আমি আমার ক্যাপাসিটি বিল্ডিং করেছি। ফলে যদি ইন্ডিয়াতে রপ্তানি না হয় তাহলে আমার কিন্তু এখানে প্রোডাকশনটা কমাতে হবে, লোকজন এখানে ফ্রি হয়ে যাবে। শুধু আমাদেরই নয়, আমাদের ব্যবসার সাথে দীর্ঘ 20 বছর ধরে ইন্ডিয়ার নর্থ ইস্টার্ন রিজিয়নের প্রচুর ব্যবসায়ী নিযুক্ত আছেন, ব্যবসার সাথে অর্থ লগ্নি করেছেন এবং এই তাদের লগ্নিকৃত অর্থ মার্কেটে এখন ছড়ানো আছে। অন্য খাতের চেয়ে প্রক্রিয়াজাত খাদ্য ও প্লাস্টিক পণ্যের খাতের কোম্পানিগুলোর ঝুঁকির মাত্রা বেশি। আবার এমন সিদ্ধান্তে বিপাকে পড়বেন ভারতীয় ক্রেতারাও, কারণ বাংলাদেশের পণ্য তাদের বাজারে যে প্রতিযোগিতা তৈরি করেছিল তা হারিয়ে যাবে। সুতরাং বাড়বে সিন্ডিকেট। এমন সমীকরণ বিকল্প বাজারের আলোচনাকে নতুন করে সামনে এনেছে। নতুন মার্কেট খুঁজে পেলেও একটা প্রোডাক্ট ওই জায়গায় এস্টাবলিশ করার জন্য কিন্তু প্রচুর পরিমাণে আমাদের ধরেন অ্যাডভার্টাইজমেন্ট থেকে ধরে ডিস্ট্রিবিউশন থেকে ধরে অনেক খরচ করার প্রয়োজন হয়। আর একই প্রোডাক্ট যায় না যে আমি আজকে ইন্ডিয়াতে দিচ্ছি না এই প্রোডাক্টগুলো, কালকে আমি এটা গালফ মার্কেটে দিয়ে দিব বা এশিয়ার অন্যান্য কান্ট্রিতে দিব, ইউরোপ আমেরিকার কান্ট্রিতে দিব, ব্যাপারটা এরকম না। বিশ্লেষকরা মনে করেন স্বার্থ বিবেচনায় দুদেশকেই পাল্টাপাল্টি অশুল্ক বাধা থেকে সরে আসা মঙ্গলজনক। শত্রুতা সম্পন্ন কোনো কিছু করা ঠিক হবে না। আমরা আমাদের বেশি সুলভ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করব। তা সত্ত্বেও যদি ভারত আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে না চায়, এটা তাদের ব্যাপার। ইপিবির তথ্য অনুযায়ী গত অর্থ বছরে ভারতে প্রায় $55 কোটি পোশাক, $16 কোটি প্রক্রিয়াজাত খাদ্য, $4 কোটি 40 লাখ প্লাস্টিক পণ্য, $3 কোটি 13 লাখ তুলা ও তুলার সুতার ঝুট এবং $65 লাখ আসবাবপত্র রপ্তানি হয়েছে। এসব পণ্যের বড় অংশই স্থলবন্দর দিয়ে রপ্তানি হয়। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 180 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 37,348 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 158 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 23,840 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 7 পয়েন্ট কমে অবস্থান করছে 3,875 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,388 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 7 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 714 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 81,901 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 1 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,190 পয়েন্টে। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর ভারতের অশুল্ক বাধা ও কৃষি প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি নিয়ে কথা বলবো প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধার সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।